ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ৭১ আর ২৪-এর ভিতরে কোনো ভাঙন ধরার চেষ্টা কেউ করছে না। ছাত্ররা যারা গণঅভ্যুত্থান করেছে অথবা আমরাও যারা ৭১ নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি, ইভেন কোনো সময় এমন হয়েছে জাহিদ ভাই আমাকে পরামর্শ দিয়েছে যে আপনি এটা না বললেও পারতেন কিনা আর কি, খুবই ব্রাদারলি অ্যাডভাইস আর কি। আমরা বোধ করছি যে ৭১-এর একটা বাংলাদেশপন্থী ন্যারেটিভ তৈরি হওয়া দরকার। ৭১-এর একটা অখণ্ড পাকিস্তানের ন্যারেটিভ আছে, ৭১-এর একটা দিল্লির ন্যারেটিভ আছে। এই দুইটা ন্যারেটিভের বাইরে একটা সিম্পল বাংলাদেশপন্থী ন্যারেটিভ দরকার। এবং ৭১ সম্পর্কে আমাদের যতগুলো ফ্যাক্টস আছে, ফিকশন আছে, মিথ আছে, লেজেন্ড আছে, এর সবগুলোকে অ্যাড্রেস করে একটা কনসেনসাসের জায়গায় আসা দরকার যে আসলে এটা কি ছিল, কিসের লড়াই ছিল। এবং ৭১-এর আগের পরের প্রত্যেকটা পরম্পরা যেন এখানে কানেক্টেড থাকে। একটা জাতি সাডেনলি ৯ মাসে জাতি হয়ে ওঠে না। এটা মিস্টার বিন না যে হুট করে আসমান থেকে পড়লো, একটা নো ম্যানস ল্যান্ডে গেল আর যত উদ্ভট কর্মকাণ্ড করলো। জাতি এভাবে আসমান থেকে পড়ে না। অতএব ৯ মাসে আমরা জাতি হই নাই। আমাদের জাতি হবার শত শত বছরের, হাজার বছরের লড়াই আছে, ইতিহাস আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারা ৭১ নিয়ে ভিন্ন মত পোষণ করেন তাদের ওই জায়গাটাতে আমি গুড ইন্টেনশন দেখি বেশি, কিন্তু সেগুলো সবসময় দিল্লির চোখ দিয়ে দেখা হয় বলে সেগুলোর ভিতরে মনে হয় যে আমরা মনে হয় একটু পাকিস্তানপন্থী হয়ে যাইতেছি, আমাদের মনে হয় পাকিস্তানের প্রতি একটু দরদ আছে। সমস্যা হচ্ছে পাকিস্তানে থেকে পালায় না। যাদেরকে গত ৫৩ বছর ধরে পাকিস্তানপন্থী, মৌলবাদী, দালাল, রাজাকার, বিপক্ষের শক্তি এগুলো বলা হয়েছে, এরা কেউ কি পাকিস্তান থেকে পালাই গেছে? তারা বাংলাদেশে হাজারে হাজারে খুনের শিকার হয়েছে, তারা হাজারে হাজারে আয়না ঘরে গেছে। পালাইছে কারা বাংলাদেশ থেকে? বারবার পালায় কারা? পালায় হচ্ছে ওই দিল্লির ন্যারেটিভকে যারা ওন করে, প্রচার করে। এখন প্রশ্ন হচ্ছে যে দিল্লির ন্যারেটিভের বাইরে আমার যে কোনো জিনিসকে দেখবার, বিশ্লেষণ করবার, নতুন করে বিশ্লেষণ করবার, চ্যালেঞ্জ করবার অধিকার, বাস্তবতা থাকবে কিনা? থাকবে। যেভাবে ৩০ লাখের একটা গল্প আছে বাংলাদেশে, ৩০ লাখ লোক নাকি মারা গেছে, ৩০,০০০-এরও তালিকা নাই। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বলছে তাদের শহীদের সংখ্যা ৬,৭৫৭, তাদের তালিকাভুক্ত। এটা কত গুণ বাড়তে পারে? এটা ১০ গুণ বাড়লে হয়তো আপনার ৬০,০০০ হইতে পারে। এটা যদি আপনার ৬০০ গুণ বাড়ে, ৬,০০০ গুণ বাড়ে, তারপরেও তো আপনার ৩০ লাখ হইতে পারে না। তো এটা কত? এটা আমরা করছি না কেন? আমরা একটা কমিশন করে এটা সমাধান করছি না কেন? ২ লাখ মা বোন নাকি নির্যাতিত হয়েছে, তো ওইটা কোথায়? বিহারি গণহত্যার গল্প কোথায়? বাংলাদেশে যে হাজার হাজার বিহারিদেরকে খুন করা হয়েছে সেই সময়, তাদের বাড়ি ঘর নেতা, আওয়ামী লীগের নেতাকর্মীরা র্যান্ডম লুট করে দখল করে নিয়ে গেছে। গুলশানে, মিরপুরে, মোহাম্মদপুরে, ধানমন্ডিতে অধিকাংশ দখল করা বাড়ি। কারণ বাঙালির সেই পরিমাণ অর্থ সম্পদ ছিল না সেই সময়। এই যে ব্যবসা বাণিজ্য যেগুলো ছিল পাকিস্তানি বেসড, ব্যবসায়ীদের কোম্পানিগুলো যে আওয়ামী লীগ দখল করলো, সেগুলোর একটা আলাপ হইতে হবে না? ভারত যে বাংলাদেশ থেকে যাওয়ার সময় বিলিয়নস অফ ডলারের সম্পত্তি লুট করে নিয়ে গেছে, সেটা আলাপ চলতে হবে না? আমার ৭১-এর লড়াইটা তো পুরোটা মিলে লড়াই। আমার লড়াই আছে, পাকিস্তানপন্থীদের গাদ্দারি আছে, বাড়াবাড়ি আছে, তাদের গণহত্যা আছে, ঠিক তেমনি অন্যান্য পক্ষের বাস্তবতাগুলো তো আছে। তো সেই জায়গাতে ৭১-২৪-কে কেউ মুখোমুখি করছে না। যেটা দরকার, যারা ৭১-এর আগের সবকিছু ভুলিয়ে দিতে চেয়েছে সেই গল্পটাও অনেকে ইতিহাসের পরম্পরা আকারে নিয়ে আসছে। ৪৭, ১৯২১, ১৯০৬, ১৯৪০, ১৯১১, প্রত্যেকটা গল্প তো আমাদের এই জাতির আজাদির লড়াইতে গুরুত্বপূর্ণ। তাহলে আমার গল্পটা ৭১ থেকে শুরু হয় কেন? আমার গত ১০০ বছর, আমার ২৫০ বছর, ১৭৫৭, ১৭৫৩, ১৭৯৩, ১৭৭৬, এগুলো, এই গল্পগুলো নাই কেন? এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট গল্প তো, কেউ এটাকে মুখোমুখি দাঁড় করাচ্ছে না। অতএব সেই জায়গাতে হিস্ট্রিতেও যারা পড়ান তারা রিভিশনিস্ট স্কুল বলে একটা স্কুল আছে, যারা ইতিহাসের অনেকগুলো জায়গাকে নতুন করে বোঝার চেষ্টা করেন, নতুন করে পড়েন, নতুন করে ব্যাখ্যা করেন, আগের জায়গাগুলোর সাথে তারা দ্বিমত করেন এবং দ্বিমতের পক্ষে তারা মতামত তুলে ধরেন। এটাই তো একটা মুক্ত সমাজ, একটা জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করে। আগের সব কিছুকে চোখ বন্ধ করে মেনে নেওয়ার মানে তো তবে তার গণ অভ্যুত্থান হইতো না। মানা হয় নাই বলেই গণ অভ্যুত্থান হয়েছে। লড়াইটা ওখানেই, একটা সত্যের লড়াই, একটা পক্ষের লড়াই। তো সেই জায়গাতে কেউ কোনোটাকে আন্ডারমাইন করছে না। যেটা দরকার কম্প্রিহেন্সিভ ওয়েতে সেটা দেখা। ঐক্য অনৈক্য আছে কিনা পরের স্লোটা আমি বলবো। ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে বিভিন্ন জনের ফল্ট লাইন আছে। পার্টিকুলারলি দেখেন যে আমাদের একটা মুক্তির লড়াই, ২টা দিবস আমরা কেন পালন করি? পৃথিবীতে কোন দেশের স্বাধীনতা আন্দোলনে ২টা দিবস জাতীয় দিবস হিসেবে পালন করা হয়? আমি অনেকগুলো হিস্ট্রি খুঁজে টুচ্ছে, জাহিদ ভাই হেল্প করতে পারেন।
আমার একটা 26শে মার্চ আছে, আমার একটা 16ই ডিসেম্বর আছে। এই দুটো দিবস সার্টেনলি গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণে, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জাহিদ ভাই যেটা বলছে আমাদের পার্টির পক্ষ থেকে। এই জন্য এইটা আমরাই প্রজাতন্ত্র দিবস ঘোষণা করবার জন্য বহু বছর থেকে দাবি করছি, এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সবসময় স্টেটমেন্ট দেই। আমরা দেই 17ই এপ্রিলে, মানে অফিসিয়ালি যেটা করা হয়েছে এবং আমাদের মাটিতে এসে করা হয়েছে, ওইটা হলো মানে ডিসিশন হয়েছে যে এটা ঘোষণা করা হবে 10 তারিখে। আমরা 17 তারিখটাকে অফিসিয়ালি বারবার বলেছি। 71-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 17 তারিখ এপ্রিল মাসে সার্টেনলি। তাহলে কেন 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর আলাদা আলাদা দিবস পালন করা হয়? এবং দেখেন এই দুইটা দিবসের মধ্যে কিন্তু বাংলাদেশের দুইটা বৃহৎ পলিটিক্যাল পার্টির আলাদা ফ্যাসিনেশন আছে। বিএনপির পার্টিকুলার ফোকাস থাকে দেখবেন 26শে মার্চকে তুলে ধরবার জন্য। কেন? কারণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বাধীনতা ঘোষণা করেছেন, অতএব তার এখানে স্টেক আছে। আবার দেখেন 16ই ডিসেম্বরে আওয়ামী লীগ মনে করে তার একটা স্টেক আছে, কারণ প্রবাসী সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং যৌথ বাহিনীর কমান্ডের কাছে পাকিস্তানি বাহিনী ফোর্স সারেন্ডার করেছে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে ইতিহাসকে রিভাইজ করবার জায়গাতে তাহলে আমাদের মধ্যে এই তর্কটা কি কখনো আসবে কিনা যে আসলে আমরা 71কে ঘিরে একটা জাতীয় দিবস পালন করব? কারণ দিন শেষে লড়াইটা কি? আমি 26 তারিখে যা চেয়েছি, শহীদ প্রেসিডেন্ট যেটা অ্যানাউন্স করেছেন, 16 তারিখে যেটা হয়েছে, অথবা যারা ভিন্ন ভিন্ন দিবসে বিজয় দিবস মনে করেন, এই সবগুলোর কালেকটিভ অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষাটা কি? আমি একটা রাষ্ট্র চাই, আমি একটা প্রজাতন্ত্র চাই, একটা রিপাবলিক চাই, যেটা আমার স্বাধীনতার ঘোষণাপত্রের আকাঙ্ক্ষাতে বলা ছিল যে আমি একটা ডেমোক্রেটিক রিপাবলিক চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক এথোসের ভিত্তিতে রাষ্ট্র চলবে, সমাজ চলবে। সেটা হচ্ছে আমার আকাঙ্ক্ষার জায়গা। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমার আকাঙ্ক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ, না এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে অনেকগুলো স্টেশন আমি পার হয়ে এসেছি সেটা আমার গুরুত্বপূর্ণ? আমার গন্তব্যটা বেশি গুরুত্বপূর্ণ, না যেই বাড়ির উপর দিয়ে আমার বাস, আমার লঞ্চ, আমার ট্রেন আসছে সেটা বেশি গুরুত্বপূর্ণ? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি আসলে কোনটা পালন করব, কোন জায়গাটাকে আমি তুলে ধরবো? এই জন্য দেখবেন যে আমাদের এই মুক্তিযুদ্ধের দলীয় খণ্ডিত ইতিহাসের মাঝখানে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে রিপাবলিক হবার লড়াইটা। এই জন্য প্রত্যেকবার যে আমার আজাদির লড়াইতে ফিরে আসতে হয়, আমার 90-এর ফর্মে ফিরে আসতে হয়, 111-এর ফর্মে ফিরে আসতে হয়, 24-এর ফর্মে ফিরে আসতে হয়, কারণটা কি? কারণ 71-এর মূল লড়াইটা যেখানে ছিল, এই লড়াইটা আমার 47-এর লড়াইয়ের কন্টিনিউশন। আমি সেদিনও লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা রিপাবলিক চেয়েছিলাম। পাকিস্তান রাষ্ট্রটা আসলে কে বানিয়েছে তো পূর্ব বাংলার, পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের মুসলমানরা এবং নিম্নবর্ণের হিন্দুরা মিলে, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে। আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান বানায় নাই। তাহলে আমার তৈরি করা রাষ্ট্র 47-এ, সেটা কেন আমি 71-এ ছুঁড়ে ফেলে দিলাম? আমার 71-এর আকাঙ্ক্ষাটা বারবার কেন আমাকে নতুন করে রিভিউ করতে হয়, রিনিউ করতে হয়? এবং 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা স্টেশনকে যদি আপনি দেখেন, এটা 71-এর সাথে জড়িত, এটা 47-এর সাথে জড়িত, এটা আমার প্রত্যেকটা আজাদির লড়াইয়ের সাথে জড়িত। 1757 বলেন, 93 বলেন, প্রত্যেকটা জায়গায় ছিল। অতএব সেই জায়গায় এই খণ্ডিত ইতিহাসের জায়গা থেকে একটা হোলসেল ইতিহাসে জাতিকে যেতে হবে, এবং এই কম্প্রিহেন্সিভ জায়গায় না যাওয়া পর্যন্ত আপনি যে ঐক্য অনৈক্যের আলাপ তুলছেন সেটার মীমাংসা করা যাবে না। কারণ সমস্যাটা জুলাই সনদ দিয়ে শুরু হয়নি, সমস্যাটা আমার আদি পাপ আছে, আমার জন্মের কিছু আদি পাপ আছে। সেই আদি পাপগুলোর একটা জায়গা হচ্ছে আমরা সবাই মিলে, পুরো জাতি মিলে কোনো ইউনাইটিং ফ্যাক্টর তৈরি করি নাই, যে বিষয়গুলোতে আমরা সবাই একমত। এমন কোনো জিনিস এই সোনার বাংলাতে নাই। আমরা কোনো বিষয় একমত না, শুধু এটাই হচ্ছে একমাত্র ঐক্যের জায়গা যে আমরা কোনো বিষয় একমত না। অতএব সেই জায়গাতে আপনি যে দ্বিমতগুলো দেখছেন, এগুলোকে দেখতে এখন ভয় লাগে, এগুলোকে দেখতে অনৈক্য লাগে, এগুলোকে দেখলে মনে হচ্ছে আবার মনে হয় ভায়োলেন্স ফিরে আসতেছে, আবার মনে হয় নোয়াখালীর মতো করে বিএনপি জামাত মারামারি করবে, এইখানে ওইখানে করে আবার বড় বড় দলগুলো সহিংসতায় জড়ায়া যাবে, আবার শত শত মানুষ আগামী নির্বাচনকে কেন্দ্র করে খুন খারাপের শিকার হবে। এই প্রশ্নগুলো কেন আসতেছে আমার ইতিহাসের যে আদি পাপগুলো, যেগুলো আমরা জাতি হিসাবে রাষ্ট্র আকারে অ্যাড্রেস করি নাই। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাড্রেস করলে কি কারোর অবদান ছোট করা হবে?
যদি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি 17 তারিখে, তাহলে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোভাবে ছোট হয়ে যাবেন? সম্ভব প্র্যাকটিক্যালি? ইতিহাসের এত বড় অবদানকে কি নাই করে দেওয়া যাবে? শেখ মুজিবের কত দোষ আমরা আলোচনা করি, বাট 71-এর লড়াইটা তো শেখ মুজিবকে সামনে রেখে হয়েছে। চাইলেই কি শেখ মুজিবকে নাই করে দেওয়া যাবে? শেখ মুজিব বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম স্বৈরাচার। সে বাকশাল কায়েম করছে, সেই দেশটাকে লন্ডভন্ড করে দিচ্ছে, এটা যেমন সত্য। এই শেখ মুজিব কিন্তু পাকিস্তান আমলে 13 বছর গণতন্ত্রের লড়াই করে জেল কাটছে। এই শেখ মুজিবকে সামনে রেখেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকে অর্গানাইজ করা হয়েছে। আবার তাজউদ্দিনের কথা যেভাবে বলেছে, প্রবাসী সরকার কোথায় গঠিত হবে, এটা নিয়েও তখনকার যারা মুক্তিযুদ্ধের অর্গানাইজার ছিল তাদের ভিতর দ্বিমত ছিল। মাওলানা ভাসানী চেয়েছেন আমরা লন্ডনে, যেহেতু আমাদের সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটি আছে, আমরা ওখানে প্রবাসী সরকার করব। সেক্টর কমান্ডাররা বলেছিলেন যে আমরা হিল ট্রাক্সে করব, ইন্ডিয়াতে যাব না। তাহলে এই প্রত্যেকটা জায়গার তো ডিফারেন্ট ভার্সন আছে, এবং এই প্রত্যেকটা ভার্সনের পক্ষে বিপক্ষে যৌক্তিকতা আছে। অতএব সেটা বলাটা মানে এটা না যে আমি কোনো জায়গাটাকে, আমার মুক্তির লড়াইয়ের কোনো জায়গাটাকে আমি ছোট করছি। আমরা যারা এখানে আসছি, আমাদেরকে যদি আপনি কোটি টাকাও দেন, আমরা কি কেউ প্রাইমারি স্কুলে পড়বো এখন? আমাদেরকে যদি আপনি অনেক টাকা দেন যে ভাই তুমি প্রাইমারি স্কুলে ভর্তি হবা, একটা সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট, হাফ প্যান্ট পরে প্রতিদিন স্কুলে যাবো, একটা স্কুল ব্যাগ নিয়ে 60টা ক্লাসের বই প্যাকেটে নিয়ে যাইতে হবে, টাকা দিলেও আমি পড়বো? আপনি পড়বেন? কেন পড়বো না? পড়বো না মানে কি ওই প্রাইমারি স্কুলটা কি আমার জীবনে কোনো রোল প্লে করে নাই? সে কি আমার জীবনে আজকে আমি আমার হয়ে ওঠার পিছনে কি একটা অবদান আছে না? আমার অধিকাংশ স্কুলের টিচারের থেকে পারহাপস আমি এখন অধিকাংশ বিষয় বেশি জানি। বেশি জানা মানে কি আমার ওই টিচারের আমার এই বেশি জানার পিছনে অবদান আছে না? আছে। এই জন্য আমাদের প্রত্যেকটা লড়াইয়ে যার যার অবদানের জায়গা সেটা যেমন স্বীকার করতে হবে, যে এই জিনিসগুলোকে লন্ডভন্ড করে দিয়েছে যারা যারা, তাদের ভুল পলিসি, মিস গভর্নেন্স দিয়ে, সেগুলো আলোচনা করতে হবে। এই জন্য নতুন ভবিষ্যৎকে যদি গড়তে হয়, অতীতের প্রত্যেকটা স্টেশনকে ক্রিটিক্যালি ডাইসেক্ট করতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো এটা তো খুবই যৌক্তিক। তো এই যে আমি বললাম, রবিউল ভাই দ্বিমত করলেন, এটাই তো গণতন্ত্র। এবং এইটা লেট দ্য পিপল, আজকে যারা দেখছেন তারা জাজ করবেন। সমস্যা কখন হবে? বিএনপি এসে যদি ডিজিটাল সিকিউরিটি একটা ধারা যোগ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, এটা নিয়ে কথা বলা যাবে না, ওগুলো তোরা ধরবো, সেটা প্রবলেম। বাকি সব ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক আছে, বিএনপি এরকম কিছু অতীতে করেনি। হ্যাঁ, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও মনে করি না করবে। তো সেই জায়গাতে এইটা কন্টিনিউ করতে হবে আর কি। এই একমত দ্বিমতটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। লেট দ্য ভোটার্স ডিসাইড। আপনার আজকে যারা ভিউয়ার্স আছে তারা ডিসাইড করবে কার কোনটা যুক্তির আর্গুমেন্ট আছে, এবং অ্যাকর্ডিংলি তারা ভোট দিবে অথবা প্রত্যাখ্যান করবে। এটাই প্রসেস। এই একমত দ্বিমতের মধ্য দিয়ে যেতে হবে। আমিও মোটা দাগে কোনো অনৈক্য দেখি না। দেখেন, দ্বিমত আর জাতীয় ঐক্যের জায়গার মানদণ্ডটা পরিষ্কার হওয়া দরকার। একটা নেশন কি কি বিষয়ে একমত থাকবে আর কোন কোন জায়গাতে তার হালাল দ্বিমত থাকবে। একমতের জায়গা থাকতে হবে হচ্ছে আমার স্বাধীনতার প্রশ্নে, আমার সার্বভৌমত্বের প্রশ্নে, আমার আত্মমর্যাদার প্রশ্নে, আমার জাতীয় স্বার্থের প্রশ্নে, আমার বিদেশ নীতি, আমার প্রতিরক্ষা নীতি। মোটা দাগে এই 5-6টা বিষয়ে জাতির অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম, ফ্রম রাইট টু লেফট, যেই মাযহাবের রাজনীতি করুক না কেন, তাকে এই বিষয়ে কোনো দ্বিমত করা যাবে না। যখনই সরকার পরিবর্তন হোক, ফরেন পলিসি, ডিফেন্স পলিসিতে কোনো সরকার, কোনো দল হাত দেবে না। অতএব সেই জায়গাটা হচ্ছে একমতের ফ্রেম। দ্বিমতের ফ্রেম কোথায়? এর বাইরে সবাই সবকিছুর সাথে দ্বিমত করতে পারবে। ওইটাই হলো ডেমোক্রেসি, যে আপনি ওটা কিভাবে ডেলিভার করবেন, আপনি ওই জায়গাটাতে কোনটা বেটার, কোনটা ভালো না। যেমন ধরেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা তাদের নেক্সট টেনিওরে একটা $1 ট্রিলিয়ন ইকোনমি করবে। আমাদের এটা এখন 400 বিলিয়ন, $450 বিলিয়ন আছে, এইটা এটা করবে। তারা বলেছে তারা 1 থেকে 2 বছরের ভিতরে 15 মিলিয়ন জব তৈরি করবে, তাই না? 15 মিলিয়ন বলছে তো 15 মিলিয়ন জব মানে 1.5 কোটির মতো জব আর কি ধরেন। এখন আমরা কিন্তু এটাকে প্রশ্ন করছি যে এটার ফিজিবিলিটি কতটুকু। ধরেন, বিডার চেয়ারম্যান বলছে যে আগামী 1-2 বছরের ভিতরে 15 থেকে 20,000 জব তৈরি হবে। তাহলে যে ইনভেস্টমেন্ট নিয়ে ডিল করছে, বিদেশি এফডিআই কোম্পানিগুলোকে ডিল করছে, সে বলছে 15 থেকে 20,000 জব তৈরি করা যাবে। গ্লোবালি ম্যাচিওর ডেমোক্রেসিতে দেখেন, একটা কোয়ার্টারে 3-4 মাসে আমেরিকা 2.5 লাখ 2 লাখ জব তৈরি করতে পারে। তাহলে আমরা আসলে জব তৈরি করার স্পেস কোথায়? তাহলে গণতন্ত্রের জায়গা থেকে কি করতে হবে? আমাকে বিএনপির এই পজিশনটাকে চ্যালেঞ্জ করতে হবে যে কিভাবে করা সম্ভব। এটা একটা রোড ম্যাপ দেন যে আপনি কোন কোন সেক্টরে কিভাবে, কোন প্রসেসে, কোন লেভেলের জব তৈরি করে
এই 15 মিলিয়ন জব তৈরি করবেন। আপনার 5 ইয়ার্স টেনিওরে $400 বিলিয়ন ইকোনমি, যেটা আমার 53-54 বছরের অর্জন, এবং এটার ফাউন্ডেশন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করে দিয়েছে, এটাকে আপনি 5 বছরে কিভাবে 1 ট্রিলিয়নে নেবেন, এই প্রশ্নটা আমার করতে পারতে হবে। এবং রবিউল ভাইটা এটাকে ওয়েলকাম করতে পারতে হবে যে হ্যাঁ আমি তো এতটুকু বলেছি, এতটুকু আমাকে বলতে হবে। তাইলে আমি যখন নির্বাচনের আগে যাব জনগণের কাছে, আমাকে এই বাকি ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যেতে হবে যে এই সেক্টরে এই জায়গাতে এই প্রসেসে কোন কোন লেভেলের জব আমি তৈরি করব, দক্ষ, আধা দক্ষ, অদক্ষ, শ্রমিক, হাইলি স্কিল, কোন মানের কত টাকার জবের স্যালারি আমি তৈরি করব, এবং এটা করতে আমার কি কি চ্যালেঞ্জ আছে সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করব। এই বিতর্কটাকে আমার গণতন্ত্রের কেন্দ্রে আনতে হবে, এবং এটাই হচ্ছে হালাল বিতর্ক। এবং এই প্রসেসের মধ্য দিয়ে একটা দল আর একটা দলকে বেটার আর্গুমেন্ট, বেটার রিজন, বেটার লজিক, বেটার ডেটা স্ট্যাটিস্টিক্স, এইটা দিয়ে তাকে পরাজিত করতে হবে। এবং রাজনীতিটা যখন এই প্রতিযোগিতাতে আসবে, তখনই একটা দেশ কন্টিনিউয়াসলি ডেভেলপ করবে, কারণ তখন মেধা দিয়ে খেলতে হবে, লাঠি দিয়ে খেলার দিন শেষ। আপনি সিম্পলি কাউকে পিটাবেন, মারবেন, কেন্দ্র দখল করবেন, এই সোশ্যাল মিডিয়ার জমানায় মানে এইটা জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার ব্যাপার, সারা দুনিয়া জানবে যে আপনি কি করতেছেন না করতেছেন। আমরা জানতেছি না সবাই, এনসিপি সরকারে আছে, সরকারে নাই, উপদেষ্টারা কি করতেছে, দিনরাত বিএনপি বলতেছে না, অ্যাডভাইজারদের দোষ ত্রুটি নিয়ে কথা হচ্ছে, কে কবে রিজাইন করবে, কে কবে কি দুর্নীতি করছে, এগুলো নিয়ে কথা বলছে না। তারপরে ক্ষমতা থেকে চলে গেলে আরো অনেক ইনফরমেশন বের হবে না, বের হবে। সকল উপদেষ্টার আমলনামা, সেফ এক্সিট চাইছে কিনা এগুলো বের হবে। আবার এই সেফ এক্সিটের আলোচনাটা কেন রাজনৈতিক দল তুলছে, কে কোথায় ঠিকাদারি পায় নাই, এই আলোচনাও তো আসবে। একটা সিটি কর্পোরেশন থেকে একটা দলের নেতা 16 কোটি টাকার ঠিকাদারি পায় নাই, তো এখন প্রশাসকের সরায় ফেলো, এই মেয়র ভালো না, এই মেয়র হিজবুত তাহরির করে। আরে ভাই, মেয়র হিজবুত তাহরির করে একদিন মনে ছিল না তোমার? তুমি কন্ট্রাক্টারই পাও নাই, ঠিকাদারি পাও নাই বলে এখন হঠাৎ করে মনে হইলো যে মেয়র হিজবুত তাহরির করে। তাহলে এই যে প্রত্যেকটা জিনিসের একটা স্বচ্ছ রাজনীতির জায়গায় যদি না আসি, তর্ক বিতর্কের মধ্য দিয়ে যদি রিজলভ না করতে পারি, তাহলে দেশও এগোবে না, দলও এগোবে না। পুরাতন রাজনীতি আগামী দিনে চলবে না। নতুন জায়গায় মনস্তত্ত্বে বদলে গেছে মানুষ। অতএব আমরা সবাই পলিটিক্যাল পার্টি, আমাদের সবার যার যার জায়গা থেকে এই মেরিট বেস, মেরিটোক্রেসির পলিটিক্সটাকে অবশ্যই এমব্রেস করতে হবে। এটা চ্যালেঞ্জিং, এটা মেধার সমস্যা আছে। যে লাঠিয়ালের রাজনীতি করে আসছে 30 বছর, সাডেনলি তাকে মেধার রাজনীতিতে ফালায় দিলে সে সাম্পলি আনকমফোর্টেবল ফিল করবে। এই কমফোর্ট জোনও আমাদেরকে তৈরি করতে হবে তর্কের মধ্য দিয়ে, আলাপের মধ্য দিয়ে। জি, শুধু তো নির্বাচন কমিশনের সমস্যা না, এই যেটা আমি বারবার বলছি আর কি, সেটা হচ্ছে যে আপনার পুরো রাষ্ট্রেরই একটা ইলেকটোরাল ডিমেনশিয়া আছে, যে এই রাষ্ট্রের কোনো পক্ষই জানে না যে ভালো নির্বাচনটা কি। আমাদের প্রায় 6 কোটি তরুণ, 35-40 যাদের ভোট, তারা কোনোদিন ভোট দেয়নি। আমরা তো প্রায় অলমোস্ট কেউই ভোট দেয়নি কোনোদিন। তো যারা ভোট দেয়নি, ভোটার হিসাবেও তো আমার কোনো স্মৃতি নাই। আবার দ্বিতীয়ত হচ্ছে 2001-এর পরে তো ভালো কোনো নির্বাচন হয়নি। যা হয়েছে, দিল্লির ইঞ্জিনিয়ারিং হয়েছে 2008-এ, 14-তে একতরফা হয়েছে, 18-তে রাতে হয়েছে, 24-এ ডামি হয়েছে। তাহলে দিন শেষে নির্বাচন কমিশনেরও কিন্তু একটা ভালো নির্বাচন করবার কোনো স্মৃতি নাই, কোনো অভিজ্ঞতা নাই। এবং এখন যারা নির্বাচন কমিশনে আছেন, তারা তো রিলেটিভলি গত 24-25 বছরের কোনো ভালো নির্বাচন দেখেন নাই। যারা ভালো নির্বাচন করেছেন এবং দেখেছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম রিটায়ার করে ফেলছেন। তাহলে আপনি এই সংকটটা শুধু নির্বাচন কমিশনের সংকট না, এটা আমার পুরো রাষ্ট্রের সংকট। ভালো নির্বাচন করেছেন এমনকি ওসি আছে আমাদের, ভালো নির্বাচন করেছেন এমন ডিসি আছে, টিএনও আছে, কোনো ভালো পর্যায়ের অফিসার কতজন আছে জুনিয়র লেভেলে যাদেরকে দায়িত্ব দিতে পারবেন? নির্বাচন কমিশন বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে গত 3টা নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদেরকে ইনভলভ করবেন না। লোক পাবেন কোথায়? আমার টোটাল ইলেকশন সিস্টেমটা প্রায় 43-44 হাজার সেন্টার, এইটা অর্গানাইজ করতে আমার 17 লক্ষ থেকে 21 লক্ষ লোক প্রয়োজন হয়। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসার টিচাররা, এখানে ব্যাংকের কর্মকর্তা, লোকাল সকল প্রতিষ্ঠানকে আপনার মানে রিকুইজিশনের মতো, গাড়ি যেভাবে পুলিশ উঠায় নেয় না, রিকুইজিশন করে, এই রকম জমি অ্যাকোয়ার করার মতো করে লোকদেরকে অ্যাকোয়ার করে নিয়ে যায়। তাহলে এই যে টোটাল 20-22 লক্ষ লোক আপনার লাগবে, কোথায় পাবেন আপনি? এটার বিকল্প রোডম্যাপটা কোথায়? তাহলে আপনি শুধু বলছেন যে আমি তাদেরকে ব্যবহার করব না, তাহলে কিভাবে করবেন নির্বাচনটা? তাহলে ইলেকশন কমিশন যে রোডম্যাপ দিচ্ছে, যেই শিডিউলটা দেবার কথা বলছে, সেটা তো আসলে পরিকল্পনার সাথে বাস্তবতার সাথে মিলছে না।
ভোটার তালিকাটা পর্যন্ত হালনাগাদ হয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমার বাড়ির দরজায় তো কেউ আসে নাই, আমি জানি না আপনাদের কারো বাড়ির দরজায় ভোটার তালিকা হালনাগাদ করতে কেউ গেছে কিনা। আমি যাকেই জিজ্ঞেস করেছি, গ্রামে আমার শহরে পরিচিত বন্ধু বান্ধব কেউই বলে নাই যে নির্বাচন কমিশন থেকে লোক আসছে আপনি ভোটার কিনা সেটা চেক করবার জন্য। তারপরে ধরেন নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ভোটাররা এলাকা পরিবর্তন করবে, কে কোথায় ভোট দেবে। প্রবাসী ভোটার আছে 60-70 লক্ষ, সেটা আমরা কিভাবে ডিল করব। অনলাইনের চ্যালেঞ্জ আছে, আপনার ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন, এআই, সোশ্যাল মিডিয়ার জমানা। এই জমানাতে তো কোনো ভালো নির্বাচনই হয়নি। তাহলে আমার টোটাল ইলেকশন কমিশন এবং সিস্টেমের ভিতরেই তো এই জগৎটা নাই, তাহলে সেটাকে আমি কিভাবে অ্যাড্রেস করব। আপনি বলছেন আপনি প্রক্সি ব্যালটও অ্যালাউ করতে পারবেন অথবা পোস্টাল ব্যালট করবেন, সেটা কবে আসবে? সোনার বাংলার কুরিয়ার সার্ভিস কিরকম হবে? খরচ কোত্থেকে আসবে? বিদেশি অ্যাম্বাসি, বিশেষ করে মিডল ইস্টে অ্যাম্বাসির সামনে যদি হাজার হাজার লোক লাইন ধরে দাঁড়ায়, আকামা আছে কিনা চেক করতে তো পুলিশ এসে কয়েকশো অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাহলে এই চ্যালেঞ্জগুলো আমি কিভাবে মোকাবিলা করব? সিরিয়াস ডিসকাশন দরকার এগুলো নিয়ে। জি, হাতে